এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, পিছল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 7 দিন পিছল খসড়া তালিকা প্রকাশের দিন। আপনারা জানেন 9 ডিসেম্বর নির্ধারিত দিন ছিল, সেই 9 ডিসেম্বরের জায়গায় 16 ডিসেম্বর খসড়া তালিকা। 7 দিন পিছল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো নানা অভাব অভিযোগ, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, সে কথা মাথায় রেখেই কি নির্বাচন কমিশনের এই 7 দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে চূড়ান্ত কারণ দর্শানো হয়নি কেন এই সিদ্ধান্ত। তবে নিঃসন্দেহে এটা মনে করা হচ্ছে যে অভাব অভিযোগের কথা তোলা হচ্ছিল বারবার করে, সেই জায়গায় দাঁড়িয়েই কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত। যদিও কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু কমিশনের অবস্থান একেবারে ভিন্ন ছিল। কমিশনের তরফ থেকে বারবার করে দাবি করা হচ্ছিল যে ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া, অর্থাৎ এই খসড়া তালিকা প্রকাশের আগে সমস্ত এনুমারেশন অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে, তেমনটাই দাবি করেছিল। ফলে বেশ মৈত্রেয়ী, এই মুহূর্তে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এই দিন পেছানোকে কেন্দ্র করে। আরো বেশ কিছু ইনফরমেশন, যেমন এতদিন পর্যন্ত কমিশনের তরফে দাবি করা হচ্ছিল খসড়া তালিকা প্রকাশের জন্য প্রয়োজনীয় ডিজিটাইজেশনের কাজ সঠিক গতিতে এগোচ্ছে, ফলে দিন পেছানোর প্রয়োজন নেই। তাহলে কেন দিন পেছানোর প্রয়োজন পড়লো? যেরকম আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ভাবনা জানানো হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে যে কেন 7 দিন পেছানো হয়েছে। বাস্তবে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বিএলওরা। এই পরিস্থিতি কার্যত স্বীকার করে নিয়েই কি এই দিন পেছানো? প্রশ্ন থাকছে। আর যে কথা আপনাদেরকে বলছিলাম যে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই। আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। তাদের মালিকরা টার্গেট দিয়েছিল বাংলার 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে হবে। আজকে সেই কাজে যখন নির্বাচন কমিশন ফুলফিল হতে পারেনি, তখন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরাসরি থ্রেট করেছে জ্ঞানেশ কুমারকে, আর তারপরেই মালিক হুমকি দিয়েছে, তাই বসংবদ চাকরের মতো ইয়ারোদের ডায়মন্ড হারবারে পাঠানো হচ্ছে, ফলতায় পাঠানো হচ্ছে। কোনোভাবে বিজেপির টার্গেট ফুলফিল করা যাচ্ছে না। তখন 7 দিন এক্সটেনশন, যত বদমাইশি করুক, বাংলায় চতুর্থবার মা মাটি মানুষ সরকার। এসআইআরে একাধিক বিএলওর মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবর। 7 দিন যথেষ্ট সময় নয়, দাবি বিএলওদের একাংশের। এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে, কিন্তু এটা তো সমস্যার সমাধান হলো না। 7 দিনে আমরা প্রায় অলমোস্ট 2 বছরের একটা কাজ, সেটা 7 দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি। আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো 7 দিন মানে সেই একটা ছেলে খেলার মতন 7টা দিন পিছিয়ে দিলাম, একেবারেই পর্যাপ্ত নয়। ফলতায় স্পেশাল রোল অবজারভারের প্রতিনিধি দল। ফলতায় স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বিডিও অফিসে এসআইআর নিয়ে আলোচনা। মহকুমা শাসক, বিডিও, বিএলওদের সঙ্গে বৈঠক। এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে ফলতা বিডিও অফিসে এলেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভারের প্রতিনিধি দল। আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, এই যে বৈঠক ফলতা বিডিও অফিসে যা চলছে, এসআইআর নিয়ে আলোচনা, কোন কোন পয়েন্টগুলোতে ফোকাস করা হবে? একেবারে দেখো, ফলতা যে ভিডিও এলাকাতে মূলত যে এসআইআর প্রক্রিয়া চলেছে, সেই এসআইআর প্রক্রিয়ার বিএলওরা কিভাবে কাজ করেছে, এলাকায় কি কি কাজ করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে বা কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে, যেমন যে ইলেকটোরাল অবজারভার, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, সেই মুরুগানের নেতৃত্বে যে একটি টিম, তারা কিন্তু বিডিও অফিসে আসেন এবং সেখানে মহকুমা শাসক এবং বিডিওর উপস্থিতিতে যে এলাকার বিএলওরা রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক শুরু হয়। এবং সেই বৈঠক থেকেই মূলত যেটা যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু জানিয়েছেন যে মূলত যে এলাকার কিভাবে এসআইআর প্রক্রিয়ার কাজ করেছে বিএলওরা এবং কতটা কাজ
বাকি রয়েছে এবং কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি বৈঠক শুরু করেন এবং সেই বৈঠক চলছে, এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে, বিএলওরা রয়েছেন। তবে আগামীতে কিভাবে কলতা নিয়ে যে একটি অভিযোগ করা হয়েছিল যেখানে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে, এবং সেই অভিযোগকে খতিয়ে দেখতেই একেবারেই এই বিডিও অফিসে আসেন ইলেকট্রাল অবজারভার, স্পেশাল অবজারভারের প্রতিনিধি দল, এবং তারা একেবারেই ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনের উপস্থিতিতে, সেই বিএলওদের উপস্থিতিতে একেবারে বিষয়টি খতিয়ে দেখার যে বৈঠক, তা বৈঠক শুরু করেছেন। বেশ, বিশেষ করে কোন বিষয়গুলো ইলেকশন কমিশনের নির্দেশ তো পরিষ্কার, সেই নির্দেশ মানা হয়েছে কিনা সেটা দেখা। নবান্নকে না জানিয়ে অবজারভার নিয়োগ, শুক্রবার 12 ইলেকটোরাল অবজারভার নিয়োগ, 12 আইএস অফিসারকে অবজারভার নিয়োগ কমিশনের তরফে মুখ্য সচিবকে দেওয়া হয়নি কোনো চিঠি। নিয়োগের আগে আইএস সম্পর্কে তথ্য চাওয়াও হয়নি। নবান্নকে না জানিয়ে অবজারভার নিয়োগ। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই যে অবজারভার নিয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এই প্রসেসটা কি? রাজ্যকে কিভাবে জানানো উচিত? মুখ্য সচিবের কাছে চিঠি আসবে, প্রসেসটা কি একটু জানবো। দেখো, এই বিষয়ে রাজ্যকে জানানো উচিত কি জানানো উচিত নয় সেটা স্পষ্ট নয়, তার কারণ জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করতেই পারেন, কিন্তু এক্ষেত্রে সাধারণত নির্বাচন চলাকালীন সময় বা নির্বাচনের আগে যদি কোনো অফিসার নিয়োগ করে রাজ্যের থেকে, তাহলে জাতীয় নির্বাচন কমিশন সেটা রাজ্যকে জানায়। এমনকি অন্যান্য রাজ্যে যখন অবজারভারও নিয়োগ করা হয় এই রাজ্যের অফিসারদের মধ্যে থেকে, তখনও জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে জানানো হয়। কিন্তু যখন রাজ্যে এফআইআর প্রক্রিয়া চলছে তখন নবান্নকে জানানো হলো না যে রাজ্যের 12 জন আইএস অফিসার তারা নিয়োগ করছেন, তারা রাজ্যেরই এফআইআর কাজ পরিচালনা করবেন, কিন্তু সেই সম্পর্কে নবান্নকে বা রাজ্যের মুখ্য সচিবকে বা রাজ্যের কর্মীবর্গ দপ্তর কাউকেই জানানো হলো না। অন্তত গতকাল সন্ধ্যে পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব বা নবান্নের কর্মীবর্গ দপ্তর বা কোনো দপ্তরেই এই সংক্রান্ত কোনো চিঠি আসেনি। শুধুমাত্র যে 12 জন আইএস অফিসারকে নিয়োগ করা হয়েছে ইলেকটোরাল অফিসার হিসাবে, তাদেরকে শুধুমাত্র ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে দেওয়া হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের 12 জন আইএস অফিসারকে তারা নিয়োগ করছেন এবং তারা বিভিন্ন জেলায় জেলায় যাবেন, এফআইআর কাজকর্ম খতিয়ে দেখবেন, সেই সংক্রান্ত কোনো চিঠি গতকাল সন্ধ্যে পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের কাছে পৌঁছায়নি, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ওকে, রাজ্যকে না জানিয়ে রোল অবজারভার নিয়োগে তরজা, আইএস অফিসারদের রোল অবজারভার নিয়োগে তরজা, বাড়াবাড়ি করছে কমিশন। তোপ ডেরেকের, পাল্টা তৃণমূলকে তোপ শ্রমিকের। ওর চাকর নাই আমরা ও আমাদের সব অফিসারদের তুলে অবজারভার পাঠিয়েছে ডিস্ট্রিক্টে উইদাউট কনসেন্ট অফ দ্য স্টেট। বাড়াবাড়ি হচ্ছে। কমিশন বাড়াবাড়ি করছে কিনা সেটা কমিশন বলতে পারবে, সুপ্রিম কোর্ট বলতে পারবে, তার উত্তর তো বিজেপি দেবে না। সরকারটা মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করছে। পশ্চিমবঙ্গের মানুষ চান না তৃণমূল সরকার এক মুহূর্ত আর ক্ষমতায় থাকুক। এসআইআর চলাকালীন বাংলায় 13 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন, একজন স্পেশাল রোল অবজারভার, 12 জন ইলেকট্রাল রোল অবজারভার, জানিয়ে এখন রাজনৈতিক তরজা থমকে। সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন, এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আরো 12 জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা এই রাজ্যেরই অফিসার। স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের প্রাক্তন অফিসার। রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। এ তো সবে শুরু। 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই। যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি
মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, এটা খুব দুঃখের বিষয়। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে। নিউজ 18 বাংলা। বাংলায় এসআইআর এর পক্ষে সব থেকে বেশি সরব বিজেপি, আর সেই বিজেপি নিশানাতেই নির্বাচন কমিশন। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়া দরকার আছে। ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য, আগে এসআইআর, তারপর বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা। এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत है। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়া দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ার দরকার আছে। তবে কি এসআইআর ঘিরে যে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ? যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে করা পুলিশ। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্তের আগেই আগাম জামিন খারিজ করতে আগামী সপ্তাহে কোর্টে আর্জির সিদ্ধান্ত বিধাননগর কমিশনারেটে। কথা বলবো অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, স্বর্ণবাসী খুনের ঘটনা, সেই খুনের ঘটনার ভিডিও প্রশান্ত বর্মন তার কিন্তু জামিনের যে আবেদন, সেই জামিন কিন্তু নাকচ করার জন্য আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের। কারণ বারাসাত আদালতে তিনি কিন্তু আগাম জামিন পেয়েছিলেন ভিডিও প্রশান্ত বর্মন। বারাসাত আদালতে ভিডিও প্রশান্ত বর্মন একাধিক নথি পেশ করেছিল। সেখানে কিন্তু গতকাল দিন একটি গেস্ট হাউসের নথি দিয়েছিলেন, সেখানে দেখছিলেন অর্থাৎ লোকেশন গেস্ট হাউসে দেখিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে এই যে গেস্ট হাউসের লোকেশন দেওয়া হচ্ছিল সেটা কিন্তু সন্দেহ করছে তারা একেবারে ভুয়ো বলে চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গেস্ট হাউসের মালিকের সঙ্গে যেমন যোগাযোগ করা হয়েছে, এমনকি সেই নথি পুলিশের পক্ষ থেকে ফরেন্সিকে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে মনে করা হচ্ছে যে একেবারে সন্দেহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই নথি কিন্তু জাল করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তাই নিয়ে একটি বৈঠক হয় এবং ভিডিওর বিরুদ্ধে জামিন নাকচ করার জন্য কিন্তু আরো কড়া মনোভাব নিচ্ছে বিধাননগর পুলিশ। তার কারণ গোটা ঘটনায় এমনিতেই পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেই ঘটনার শিক্ষা নিয়ে কিন্তু আরোই কড়া মনোভাব এমনটাই জানতে পারা যাচ্ছে। অন্যদিকে চলতি আগামী সপ্তাহেই জামিনের বিরোধিতা করে কিন্তু আদালত দ্বারস্থ হতে চলেছে বিধাননগর পুলিশ। ওকে, আর এই সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও বুধবার বারাসাত আদালতে প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর হয়। শনিবার বিধাননগর এসিজেএম কোর্টে আগাম জামিন কার্যকর। আত্মসমর্পণ করে বিডিওর দাবাং মেজাজ।
নিউ টাউনের যাত্রাগাছি 30 অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুরও হয়। শনিবার জামিন কার্যকর করাতে বিধাননগরে হাজির হন বিডিও। বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ। 25,000 টাকার 2টি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর হয়। জামিন কার্যকর হওয়ার পরেই বিডিওর দাবাং মেজাজ। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি। এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সংবাদ মাধ্যমকে বলছি বিচারকের ভূমিকা পালন করবেন না, বেশি টিআরপি বাড়াতে যেও না ভাই। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও। বুধবার বারাসাত জেলা আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। জামিন পেয়ে যান বিডিও। আদালত কক্ষে কেঁদে ফেলেন নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। আদালত চত্বরেও তার কান্না। শনিবার বিডিওর আগাম জামিন কার্যকর। আগের দিন অর্থাৎ শুক্রবার সোনা ব্যবসায়ী খুনের অভিযোগে অসম থেকে আরো একজন গ্রেফতার। বিধাননগর গোয়েন্দা শাখার জালে বিডিও ঘনিষ্ঠ গোবিন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক ধরপাকড় চলছে। পুলিশের দাবি ধৃতেরা বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। এখানেই অনেকের প্রশ্ন, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত তথ্য প্রমাণ, তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পান? বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু চান, আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই তার। ওকে প্রশান্ত বনবনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি যে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি। নিউজ 18 বাংলা। এসআইয়ের সহায়তায় দেখা মিলছে না পদ্ম বিধায়কের। দুবরাজপুরের বিজেপি বিধায়কের নামে নিখোঁজ ডায়েরি। দুবরাজপুর থানায় অভিযোগ কাজল শেখের। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহাকে খোঁচা। কাজল শেখকে পাল্টা ভোট পাখি বলে কটাক্ষ বিধায়কের। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ একদমই, দেখো সেটা হচ্ছে যে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করলেন কাজল শেখ, এবং সেখানে যেটা বলেছেন যে দুবরাজপুরের যে বিজেপি বিধায়ক রয়েছে অনুপ সাহা, যে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে বিভিন্ন সার্টিফিকেট মানুষের দরকার, সেটা কিন্তু তিনি কোনো সাহায্য করছেন না। আর তারপরেই কিন্তু পাল্টা অভিযোগ দায়ের করলো অনুপ সাহা, এবং সেখানে তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং তার বিধানসভার নাম্বার ভুল লেখা হয়েছে, সবটা নিয়ে তিনি একটা পাল্টা অভিযোগ দায়ের করেছেন, এবং তিনি জানিয়েছেন যে কাজল শেখকে কিন্তু ভোট পাখি বলে কিন্তু তিনি সেখানে কটাক্ষ করেছেন, এবং তারপরে কিন্তু দুপক্ষই কিন্তু এই নিয়ে কিন্তু রাজনৈতিক ঝড় উঠেছে যথেষ্ট বীরভূমের দুবরাজপুরে। বেশ, দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম, তো সেখান থেকে গ্রামের মানুষের দাবি, আমরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি, আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না। একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি, যাই হোক তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে, সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায়েরি রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি মিসিং হয়ে গেছেন, তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, সেটার জন্য আমরা একটা মিসিং ডায়েরি করি। জেলা সভাধিপতি কয়েকজন তৃণমূলের কর্মীকে নিয়ে এসে দুবরাজপুর বিধানসভার বিধায়ক নিখোঁজ বলে একটি মিসিং ডায়েরি করে গেছে। সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ। তাই আমি মনে করি দুবরাজপুরের মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক হিসাবে আমার জানানো উচিত যে একটা দায়িত্ববান ব্যক্তি এত বড় মিথ্যা অভিযোগ করে যাবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আজকে থানাতে অভিযোগ জানালাম সঠিকভাবে তদন্ত করার জন্য, এবং যেভাবে একজন জনপ্রতিনিধি বিধায়ককে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক।